জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে। জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। দেশে চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল আনুপাতিক হারে নির্বাচনের সমর্থন নেই বিএনপির। চুয়াডাঙ্গায় ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। সনদ জাল করে ২৮ বছর ধরে কলেজের অধ্যক্ষ ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন শফিকুল। ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। রকেট গতিতে ভাগ্য বদলেছে সাবেক এমপি শাহরিয়ারের। ১৫ বছরে গড়েছেন বিপুল সম্পদ, মামলা দিয়ে বিরোধীদের করতেন হয়রানি। হুমায়ুন আহমেদের জন্মদিনের নানা আয়োজন। নুহাশপল্লীতে শ্রদ্ধা, নেত্রকোনায় হিমু রূপাদের শোভাযাত্রা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে সভ্যতা হুমকিতে বলেও উদ্বেগ জানান তিনি। বুধবার আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে চলছে COP29 জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে তৃতীয় দিন বুধবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। To present the climate catastrophe in a different perspective. This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. উপস্থিত বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়। এর মাধ্যমেই সভ্যতার ভিত্তি স্থাপন করা সম্ভব। পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়া এখনই প্রয়োজন বলেও মনে করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। গেল সোমবার জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 14 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আনুপাতিক হারে নির্বাচনে বিএনপির সমর্থন নেই বলেও জানান মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোট দিতে পারে। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয়, এতে বিএনপির সমর্থন নেই। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চায় বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত স্বামী ও তার বাবা মা পলাতক। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
চুয়াডাঙ্গায় ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী রবিউলের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় স্ত্রী পলির সাথে ঝগড়ায় জড়িয়ে চালানো হতো নির্যাতন। মঙ্গলবার সন্ধ্যায়ও এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী রবিউল ও তার বাবা মা অন্তঃসত্ত্বা পলিকে পিটিয়ে হত্যা করে, মুখে বিষ ঢেলে আত্মহত্যা নাটক সাজায়। স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় তারা। নতুন কালেই একটু ভালো ছিল, তারপরে শাশুড়ি অত্যাচার করে, স্বামী অত্যাচার করে, আমার বউ আইসি, আমার ওয়াইফ আইসে, মায়ের ধর করে, মেয়ে হওয়ার পরে ভালো হয়নি, বুঝছেন। আমরা অনেক আইসি, খালি আমার কাছে কান্দাকাটি করতো, ভাই আমাকে বাসা, কিন্তু আমি আসিছি, আসার পরেও আমি ঠেকাতে পারিনি। পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষকে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে এরকম সংবাদ পেয়েছি। আমরা মৃত্যুর যে বিষয়, কি কারণে মারা গেছে, কিভাবে মারা গেছে, এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার না। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে আসলে সঠিক বিষয়। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিগ্রি পাশের আগেই শফিকুল ইসলাম হয়েছেন কলেজের অধ্যক্ষ। নিয়োগে এমন জালিয়াতি হয়েছে বামনা, হলতা, দৌলতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে। শিক্ষা অধিদপ্তর সার্টিফিকেট জালিয়াতির প্রমাণ পেলেও স্বপদে ২৮ বছর ধরে বহাল তিনি। অভিযোগ আছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়েই পদে বহাল ছিলেন। রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন আল মাহমুদ ফাহিম। বরগুনার বামনা হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ১৯৯৮ সালে স্নাতকোত্তর সার্টিফিকেট দিয়ে কলেজটির অধ্যক্ষ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দেশ টিভির হাতে আসা শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদন বলছে, তিনি ডিগ্রি পাশ করেছেন ২০০১ সালে, অর্থাৎ ডিগ্রি পাশ করার আগেই সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হয়েছেন অধ্যক্ষ। ২৮ বছর ধরে অধ্যক্ষ পদে বহাল থাকেন শফিকুল ইসলাম। বিষয়টা ধরা পড়ে রেজিস্ট্রেশন নাম্বার মিলাতে গিয়ে। যে রেজিস্ট্রেশন নাম্বারের সনদ দিয়ে উনি চাকরি করছিলেন, সেই রেজিস্ট্রেশন মূলত AKM শফিকুল ইসলাম নামে ওনার জনৈক বন্ধু। তিনি ২০০৫ সনে রিজাইন করে চলে গিয়েছেন। এখন আবার শুনি তিনি স্বপদে তিনি আবার ফিরে আসছেন। আসলে কিভাবে আসছেন এটা আমরা আসলে আর কি জানি না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। খতিয়ে দেখতে বলেছেন উপজেলা প্রশাসনকে, যদিও এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে অভিযোগ উড়িয়ে দেন শফিকুল। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে এবং বিভিন্ন দুদক সহ অনেক জায়গায় অভিযোগগুলো দাখিল করে, সেই অভিযোগগুলো তদন্ত হয়। তদন্তে দুদকের রেফারেন্সে যে তদন্ত হয় সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অধিদপ্তর সহ একাধিক তদন্তে তার জালিয়াতির বিষয়টি স্পষ্টত প্রমাণ হলেও প্রভাবশালীদের সহায়তায় উচ্চ আদালতে রিট করে ব্যবস্থা নেওয়া থেকে বাধা তৈরি করে রেখেছে অভিযুক্ত অধ্যক্ষ। জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ১৯৯৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ৭/২/২০০১ তারিখের যে স্মারক, সেই স্মারক অনুযায়ী দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের প্রভাষক ইংরেজি হওয়ার তার কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে, যেহেতু এটা হাইকোর্টে মামলা রয়েছে, আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে। তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে তার ব্যবস্থা নেবে। ২০০৫ সালে প্রথম জালিয়াতি প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগ করে শফিকুল ইসলাম। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মজনু খান ও সেলিনা হোসেনের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে আবার অধ্যক্ষ হন তিনি, যা শিক্ষা অধিদপ্তরের তদন্তেও উল্লেখ রয়েছে। জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হওয়ায় শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অধ্যাপকের যোগদান বাতিলের দাবিতে আন্দোলন করছেন নওগাঁ মেডিকেলের শিক্ষার্থীরা। বুধবার সকালে একাডেমি ভবনের সামনে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ডাক্তার কান্তা রায় বিগত সরকারের সময় দিনাজপুর মেডিকেলে শিক্ষকতা করতেন। সেখানে ইন্টারভিউ রুমে শিক্ষার্থীদের হিজাব পরতে নিষেধ করা সহ ভিন্ন মতের প্রতি বিদ্বেষী আচরণ করতেন তিনি। এসব অভিযোগে রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করা হয় দিনাজপুরে। সেখান থেকে আবারও তাকে নওগাঁয় বদলি করা হয়, তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এমপি হলে এলাকায় কর্মসংস্থান গড়বেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম নির্বাচনে। এরপর আরও 3 বার এমপি হয়েছেন, কিন্তু কর্মসংস্থান গড়ে ওঠেনি। এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও রাজশাহী 6 আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের ভাগ্য বদলেছে রকেট গতিতে। মাত্র 15 বছরে গড়েছেন বিপুল সম্পদ। ক্ষমতার দাপটে নামমাত্র মূল্যে জমি কিনেছেন দেশের বিভিন্ন জেলায়। শুধু বিরোধী দলই নয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন নিজ দলের নেতাকর্মীদেরও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্যবসায়ী পরিচয়ে 2008 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহরিয়ার আলম। সে সময়ের হলফনামা আর 2024 সালের নির্বাচনে দেয়া হলফনামায় সম্পদের যে চিত্র তা ভয়াবহ। গেল 15 বছরে তার সম্পদ বেড়েছে রকেট গতিতে। আওয়ামী লীগের এমপি হয়ে গড়ে তোলেন বারিন্দ মেডিকেল কলেজ, বারিন্দ নার্সিং ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠান। নিজের সাম্রাজ্য ছাড়িয়েছেন নাটোর, রাজশাহী, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকাতেও। একদিকে গড়েন সম্পদ, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছেন বিরোধীদের উপর। এ হয়রানি থেকে বাদ যাননি দলীয় নেতাকর্মীরাও। আমি 8 বিঘি সম্পত্তি নষ্ট করেছি, বিক্রি করে আমার এই মামলা মোকদ্দমায় চালাইছি। এখনো আমার একটা মামলা পেন্ডিং আছে, 2টো মামলা নিষ্পত্তি হয়েছে। পায়ের লিগারমেন্ট কেটে যায়, হাতের লিগারমেন্ট কাটে, সবকিছু পরে এদের নির্যাতনের একটা সীমা শেষ হয় না। আমি যখন অসুস্থ তখন মেডিকেলে ছিলাম, মেডিকেলের বেডে যখন ছিলাম তখন আমার নামে মামলা দেয়, একাধিক মামলা। শাহরিয়ার আলমের দখলদারিত্বের প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন চারঘাট বাগার অসংখ্য মানুষ। আগে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই তার দুর্নীতি, অনিয়ম নিয়ে কথা বলছেন। বিশাল বড় একটা বাগান আছে, মানে 8 বিঘির প্লট আছে। সেই জমিটা আসলে শাহরিয়ার আলম মানে ওখানে জনগণের কাছ থেকে মেরে আর কি জমিটা দখল করে রাখছে। বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা, একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এটা অবশ্যই আমি সুজনের পক্ষ থেকে এটা চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহি না থাকায় এমপি হয়েই সম্পদ বাড়ছে রকেট গতিতে। অবৈধ সম্পদধারীদের বিরুদ্ধে আইনের সুশাসন নিশ্চিত করা গেলে এসব দুর্নীতি রোধ করা সম্ভব। এটাকে তারা ইনভেস্ট মনে করেছে যে 5 বছর পরে আমার এই সম্পদটাকে অন্তত দ্বিগুণ করতে হবে, কিন্তু আমরা দ্বিগুণ দেখি না। দ্বিগুণ দেখলেও হয়তো জনগণ একটা সহ্যের সীমায় পৌঁছাতো, কিন্তু এরপরে দেখা যাচ্ছে সম্পদের পরিমাণ 5 গুণ, 10 গুণ, এমনকি 100 গুণও বেড়ে গেছে। আইন এমনভাবে কার্যকরী করতে হবে যাতে করে সেবকরা সেবকই থাকেন এবং চিরতরে এই অর্থ লোপাট করার প্রচেষ্টা চেয়ারে বসেই সেটি বন্ধ করা যায়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। তাই এসব নির্যাতন, অনিয়ম, দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্তমানে তার অবস্থান রাশিয়ায়, বলছেন ঘনিষ্ঠজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা আয়োজনে নুহাশপল্লীতে পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের জন্মদিন। 2 ছেলেকে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। নেত্রকোনা শহরে শোভাযাত্রা বের করে হিমু রূপারা। হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে ও নীল শাড়িতে রূপা সেজে অসংখ্য তরুণ তরুণী অংশ নেয় শোভাযাত্রায়। আরও জানাচ্ছেন আপন অপু। জন্মদিনে প্রিয় লেখকের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে ঢল নামে ভক্তদের। বুধবার রাত 12টা 1 মিনিটে লিচুতলার সমাধি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে স্মরণ করা হয় লেখক হুমায়ুন আহমেদকে। সকাল থেকেই আসতে থাকেন পাঠক ভক্তরা। স্যার নাই, আজকে 13 বছর চলে। স্যারকে অনেক স্মরণ করি এবং স্যারের সাথে দীর্ঘদিন থাকার কারণে স্যারের অনেক মোহয় আছি। জন্মদিন উদযাপন করার জন্য নুহাশপল্লীতে এসে আমাদের খুব স্মৃতি বিজড়িত কথাগুলো মনে পড়ে। স্যারের যে অবদান বাংলা সাহিত্যে, সেই অবদানের কারণে আমরা আসলে ওনার কাছে দায়বদ্ধ। স্যারের জন্মদিন উপলক্ষে এসেছি, আমি প্রতিবারই আসার চেষ্টা করি নুহাশপল্লীতে। জন্মদিনে এসেও আমার এটা মনে হচ্ছে যে কিছু একটা নেই। 2 পুত্র নিনিত ও নিশাদকে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও পরে কেক কাটা হয়। এ সময় লেখকের স্মৃতিচারণ করেন শাওন। হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। হুমায়ুন আহমেদের জন্মদিনে নেত্রকোনা শহরে শোভাযাত্রা বের করে হিমু রূপারা। এতে হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে ও নীল শাড়িতে রূপা সেজে অসংখ্য তরুণ তরুণী অংশ নেয়। বুধবার বেলা 11:30টায় শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু হয়ে তেরিবাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড়, পৌরসভা মোড় হয়ে মুক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে তরুণ তরুণীরা নেচে গেয়ে জন্মদিন উৎসব উদযাপন করে। পরে কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। আলোচনা করা হয় হুমায়ুন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে। জন্মবার্ষিকীতে আমরা হুমায়ুন আহমদকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। অনেকে কিন্তু জানেন না যে হুমায়ুন আহমেদের জন্ম কোথায়, ওনার বাড়ি কোথায়। আমরা কিন্তু এই বিষয়টাও যে সবাইকে জানাতে পেরেছি, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে হুমায়ুন আহমেদের ওইভাবে যদি ওনার জন্ম খুঁজতে যাই তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না। এদিন লেখকের পিতৃভূমি কেন্দুয়ার কুতুবপুরে তার নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, র্যালি ও প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় বসেছে নারী উদ্যোক্তাদের মেলা। সেখানে ভিড় করছেন নগরবাসী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মেলায় কি কি পণ্যের বাহার বসছে, কেমন সংখ্যক উদ্যোক্তারা মেলায় অংশ নিয়েছেন? জি তন্নি, আপনাকে আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কুমিল্লার যে নারী উদ্যোক্তা আসলে বিপাকে পড়েছিল, বিশেষ করে তারা অনলাইন। তবে একটা জানিয়ে রাখি, কুমিল্লার যে গত 4 দিন ব্যাপী আজকে মেলার সমাপনীর দিন এসেছে এবং তারা এখানে 45 স্টল নিয়ে আসলে মেলার এই আয়োজনটা করেছেন। ভালো সাড়া পেয়েছে এবং তার যে বিষণ্ণতা ছিল সেটা কাটিয়ে উঠতে তারা সক্ষম হয়েছে। তারা বলছেন এই ধরনের মেলা যে নারী উদ্যোক্তারা দেখতে পাচ্ছেন, তারা আসলে বিভিন্ন স্টল সাজিয়ে বসেছেন এবং তারা বলছেন যে আসলে এই জন্য মেলার জন্য আয়োজন করা হয় এবং যারা নিরাপত্তার জন্য আসলে চিন্তিত ছিল সেই নিরাপত্তার আসলে ভালোই নেড়াতে পেয়েছে এবং সেই দিক থেকে জেলা প্রশাসন এবং যারা কুমিল্লাতে বিসি কুটির শিল্প যারা রয়েছে তারা আসলে মেলার বিষয়ে আমাদেরকে তারা নিরাপত্তা দিয়েছে। এবং মেলার যে আয়োজক যে ফৌজি ইয়াসমিন আসলে এই মেলার উদ্যোক্তা এবং উনি আসলে সকলের মন বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য মেলাটা আয়োজন করেছেন। আসলে আপনার কি ধরনের পরিকল্পনা করেছেন এবং আপনার যে 45 জন যে স্টল দেখলাম আপনার এখানে, আসলে এই ধরনের উদ্যোক্তা হিসেবে আপনি কি বলবেন না নতুন উদ্যোক্তার জন্য? আমি আসলে পরিকল্পনা বলতে দেশের এই পরিস্থিতির পর অনলাইন অফলাইন সব ধরনের বিজনেসেই মানে অবস্থা ভালো না। তো সেই দিক থেকেই আমি বেশ উদ্যোক্তাদের সাড়া পেয়েছি। তাদের উদ্যোগ মানে দেখেই আমার নিজের কাছে মনে হয়েছে যে আসলে কিছু একটা করা উচিত। তো যে উদ্যোক্তারা দেখা গেছে যে তাদের অনেক উদ্যোক্তাদের মানে দেখা যায় যে আপনার অনলাইনের বিজনেসের উপরেই অনেক কিছু নির্ভর করে। তো সেটা চিন্তা করে মনে করেন যে এখনের এই মেলার আয়োজনটা করা আর কি। নতুন উদ্যোক্তা হিসেবে আপনারা আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং আপনারা কি ধরনের দিচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। আর আপুকে প্রথমত আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো আমার হচ্ছে অর্গানিক প্রোডাক্টের স্টল। তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকে দেখতে গেলে মানে অনেক ভালো সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ সেল অনেক ভালো হয়েছে। আশা করবো এরকম আরো উদ্যোগ আপু আমাদের জন্য নিবে। আপুর কাছে এটা আমরা আশাবাদী আপনাদের মাধ্যমে। আমি একজন নতুন উদ্যোক্তার সাথে কথা বলবো। আসলে আপনি বলছেন যে কি ধরনের জিনিসটি আপনারা এসেছেন এখানে? আচ্ছা, আমি একজন স্টুডেন্টের পাশাপাশি আমি এই উদ্যোক্তা মেলাতে এসে অনেক খুশি। আমি উদ্যোক্তা মেলাতে একজন উদ্যোক্তা হিসাবে আমি খাবারের স্টল দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, অনেক ভালো লেগেছে। যেটা বলছিলেন কুমিল্লা যে নারী উদ্যোক্তারা আসলে বিষণ্ণতা কাটিয়ে ওঠে, তারা চাচ্ছেন যে আসলে এই ধরনের মেলা ক্রমাগত হতে থাকবে, অব্যাহত থাকবে এবং সেই দিক থেকে যারা নিরাপত্তা দিবে জেলা প্রশাসক কুটির শিল্পী শুরু করে যারা রয়েছেন এবং সকলকে মেলা আসার জন্য আহ্বান করেছেন এবং বলছেন যে আমরা নারী উদ্যোক্তারা যারা আছি এখানে সকলে মিলেমিশে এই ধরনের কন্টিনিউ করবো এবং সেই দিক থেকে যারা সকল সহযোগিতা চেয়েছেন সমাজের সকল রাজনীতিবিদ শুরু করে যারা আছে সকল। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ তন্নি। ধন্যবাদ আপনাকে সুমন। দর্শক, আমাদের সহকর্মী সুমন কবির কুমিল্লা থেকে নারী উদ্যোক্তাদের মেলার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের লালদিঘি পাড়ে পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে নগরের 41টি ওয়ার্ডের মসজিদের আলেমদের সাথে মতবিনিময় করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি উপস্থিত ছিলেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনে নেওয়া নানামুখী উদ্যোগের উল্লেখ করে মসজিদের ইমামদের জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার অনুরোধ জানান ডাক্তার শাহাদাত হোসেন। প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়েছে। এখন আমরা মস্কোয়ান সলিউশন আরো কিনছি, যদি লাগে আমরা দিব। শুধুমাত্র আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে কিনা, ওই ওয়ার্ডের যারা আলেম সমাজ আছে, যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, যারা সমাজকর্মী আছেন, যারা সাংবাদিক ভাইরা আছে ওয়ার্ড ভিত্তিক, আপনারা সেখানে দেখবেন তারা কাজ করছে কিনা। যদি তারা কাজ না করে, আমি আবারও বলছি, অবশ্যই
ওই যারা কাজ করছে না, গাফিলতি করছে, অসততা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক। বকেয়া পরিশোধের আশ্বাসে সড়ক ছেড়েছে গাজীপুরের টঙ্গীর তারাটেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও যানবাহন চালকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পাওয়ায় দোকান বাকি, বাসা ভাড়া সহ অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। খবর পেয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের আশ্বাস করেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বেলা 12টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। কর্মচারী, আমরা তারাটেক্সের বেতন পাবো, আমাদের ফ্যাক্টরিতে তালা মেরে দিছে, তাই জন্য আমরা আন্দোলন করার বাধ্য। আমরা স্যালারি পাচ্ছি না, 10 তারিখের ডেট, আমরা 15 তারিখ হইতেছে। শ্রম দেয় কিসের জন্য? টাকার জন্য। মাসে এই টাকাটা আমরা পাই না। তারাটেক্স একটা কোম্পানি, তারাটেক্স মানে ফেব্রিক্স লিমিটেড। এখানে গত মাসের বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করছে। আমরা মালিক পক্ষের সাথে কথা বলছি। ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেএমবি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য সবাই আমরা আসছি, তাদের সাথে কথা বলতেছি, মালিকের সাথেও কথা চলতেছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান করা সম্ভব হবে। মুন্সিগঞ্জে লাগামহীন আলুর দাম, প্রশাসনের হস্তক্ষেপ চান ভোক্তারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, আলুর দাম বাড়ার কি কারণ বলছেন বিক্রেতারা? কিন্তু আলুর বিখ্যাত ছিল এক সময়। আসলে এখানে সপ্তাহের ব্যবধানে কিন্তু কেজিতে 10 টাকা দামে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। আসলে এখানে তারা বলছেন যে বৃষ্টির কারণে এবং বৃষ্টির কারণে কিন্তু আসলে এই আলুর ফলন কম হয়েছে, এরকমটাই আমাদের জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর কোল্ড স্টোরে যে পরিমাণ আলু মজুদ থাকার কথা ছিল, আসলে তারাও এখানে বলছেন যে কোল্ড স্টোরে যে মজুদ, সেই মজুদ আসলে শেষ হয়ে গেছে বলে তারা জানিয়েছেন। তো এছাড়াও আসলে বিভিন্ন অজুহাতে আসলে এখানে ব্যবসায়ীরা দাম বাড়ানোর একটা পায়তারা আমরা লক্ষ্য করেছি। আসলে একজন আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, আপনি একটু জানাবেন আসলে এখানে দাম কেন এত বৃদ্ধি কেন, একটু বলবেন। দাম বৃদ্ধি কারণ হলো যে সময় আলুটা লাগায় ওই টাইমে বৃষ্টি হওয়ার পরে 2-3 বার করে আলুটা বৃষ্টি মারি গেছে। কৃষকেরা আলু লাগাইছে, টাইম মতন আলু লাগাইতে পারে নাই কা, এই জন্য আলুটা ফসল কম হয়েছে। তাছাড়া এবারকার 2-3 বার আগাম বন্যা হওয়ার পরে কিছু কাঁচা তরকারি কিছু মারি গেছে, মারি যাওয়ার পর আলুর প্রভাব পড়ছে। তো যে বাজারে আছে আলুটা, এই বাজারে উঠতো না, এই বৃষ্টির কারণে আলুর বাজার একটু ঠিক হয়েছে। আর কোল্ড স্টোরে আলু থাকে যে পরিমাণ, এবারকার অর্ধেক আলু কোল্ড স্টোর ভরা হয়েছে, অর্ধেক খালি রয়েছে। এই কারণে আলু লাস্টে এই কোল্ড স্টোরে আলুর আছে মাত্র 10,000 বস্তা, 5,000 বস্তা বিজন আছে, 5,000 বস্তা ডালার আলু আছে। তো এই 5,000 বস্তা আলু মনে করেন 1-1.5 মাস খাবার হইব। এরপরে তার আলু মনে করেন শর্ট, আলু তার নাই, আলু তো খুব শর্ট পড়ে গেছে গা। তো এই শর্ট টাকাটায় উঠতে আবার নতুন আলু যে সংখ্যা হইব, এই সংখ্যা আবার হয়ে উঠবো। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন, উনি আমাদেরকে জানালেন যে আসলে এখানে কোল্ড স্টোরে আলু একেবারে সংকট রয়েছে। কিন্তু আমরা কৃষি সম্প্রসারণের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে জানাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ আলু এখানে মজুত আছে, 1 মাসের মতো এই আলু এখানে আছে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ কোল্ড স্টোর থেকে মুন্সিগঞ্জ আলু বাজারের সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সুমিত সরকার সুমন মুন্সিগঞ্জ থেকে আলুর মূল্য বৃদ্ধির কারণ জানাচ্ছিলেন আমাদের। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ আহমেদকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের বাসিন্দা সবুজ হোসেন, তিনি ব্যবসা করতেন পুরাতন মোটরসাইকেল বেচা কেনার।
স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 8টায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এখন উনি মোটরসাইকেলের ব্যবসা করতেন একজনের সাথে, এইটাই আমার ছেলেও বলছে ব্যবসা করতে সে কিছুদিন যাবৎ ওর সাথে ব্যবসা করছে না, 15-20 দিনের মতো হবে সম্ভবত, করছে না। এই জন্যই গত দিনও ওর নাকি মারতে গিয়েছিল, আগেও মারতে গিয়েছিল। আমার ছেলে ছিল সেখানে, বলছে যে আমি না থাকলে হয়তো বা সেদিন মারত। দ্রুতই এই ঘটনার রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। প্রথমেই এই লাশটি আমরা অজ্ঞাত হিসেবে জানতে পেরেছিলাম। আসার পরে আমরা এই লাশটি তার পরিচয় পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে আসলে একটা নৃশংস হত্যাকাণ্ড, যেখানে তাকে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেল তার গায়ের উপরে উঠিয়ে এটা পোড়ানোর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এটা আমরা দেখার পরে আমাদের আনুষঙ্গিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে হয়েছে 4 জন। মঙ্গলবার দুপুরে জেলার নকলা উপজেলার পাইসকাউ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মুমূর্ষু অবস্থায় আরও 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মারা যান আরও 2 জন। বিষয়টি নিশ্চিত করে নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এখনো পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় বিষ পানে মা সহ 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষ পান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। হাসপাতালে আনার পরপরই তাদের মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তানভীর আহমদ জানান, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আজকে যে বিষ খাওয়া 3 জন পেশেন্ট আসেন, একজন হচ্ছে মহিলা এবং তার 2 বাচ্চা। মহিলাটাকে আমরা জীবিত অবস্থায় পাই এবং তাকে স্টোমাক ওয়াশ দিয়ে আমরা ভর্তি দিই। ভর্তি হওয়ার পর তিনি মারা যান। কিন্তু বাচ্চা 2 যখন আমাদের কাছে আসেন, তখন সেই অবস্থাতে আমরা স্টোমাক ওয়াশ দিতে নিতে যাওয়ার সময় আমরা দেখি বাচ্চা 2 মৃত। ক্লিনিক্যালি আমি ডেড পাই। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে। জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস টিকে থাকার নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। দেশে চলমান সংকট কাটাতে প্রয়োজন নির্বাচিত সরকার। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, আনুপাতিক হারে নির্বাচনের সমর্থন নেই বিএনপির। চুয়াডাঙ্গায় 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। সনদ জাল করে 28 বছর ধরে কলেজের অধ্যক্ষ, ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন শফিকুল। ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। রকেট গতিতে ভাগ্য বদলেছে সাবেক এমপি শাহরিয়ারের। 15 বছরে গড়েছেন বিপুল সম্পদ, মামলা দিয়ে বিরোধীদের করতেন হয়রানি। হুমায়ুন আহমেদের জন্মদিনের নানা আয়োজন। নুহাশপল্লীতে শ্রদ্ধা, নেত্রকোনায় হিমু রূপাদের শোভাযাত্রা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।